তোমাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমরা করব কি না, লাইট অ্যান্ড রিফ্লেকশন অ্যান্ড মিরর। ঠিক আছে, লাইট চ্যাপ্টারে যে রিফ্লেকশন আছে আর মিরর আছে সেইগুলো আমরা আজকে করব। তো এর মধ্যে আমরা কি 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 দেখবো আজকে? রিফ্লেকশন অফ লাইট, ঠিক আছে, ল অফ রিফ্লেকশন, তারপরে হচ্ছে সমতল দর্পণের মধ্যে প্রতিবিম্ব গঠন, এগুলো ধারণা, অবতল দর্পণ কি, উত্তল দর্পণ কি, এছাড়াও কি না এই মিরর সম্বন্ধে বা দর্পণ সম্বন্ধে যে ডিফারেন্ট টার্মগুলো আছে সেগুলো সম্বন্ধে আমরা আলোচনা করব। ঠিক আছে, এই দর্পণের যে রে ডায়াগ্রাম বা রশ্মি চিত্র হয় সেইগুলো সম্বন্ধে আমরা জানবো। ঠিক আছে, তারপরে কি ডিফারেন্ট পজিশনে দর্পণের মধ্যে উত্তল দর্পণ বা অতল দর্পণের ক্ষেত্রে ডিফারেন্ট পজিশনে আমরা বস্তুকে রাখলে সেই ক্ষেত্রে কি এই ধরনের আমরা প্রতিবিম্ব পাবো, প্রতিবিম্বের আকৃতি কেমন হবে, এগুলো সম্বন্ধে আমরা আলোচনা করব। ম্যাগনিফিকেশন কি সেইটা সম্বন্ধে আমরা আলোচনা করব। ঠিক আছে, আর এই সম্বন্ধে এই রিলেটেড যত নিউমেরিক্যালস বা কোশ্চেন হয় সেইগুলোর আমরা একটা প্র্যাকটিস কোশ্চেন সবাইকে শেষে করব। ঠিক আছে, যাতে তোমাদের কি হবে না, এখান থেকে মিরর থেকে বা তোমাদের ম্যাগনিফিকেশন থেকে যে কোনো টাইপের নিউমেরিক্যালস দিলে তোমরা কি খুবই সহজে করতে পারবে। ঠিক আছে, তো তোমাদের কনসেপ্ট যদি জিরো হয় তোমরা এই ভিডিওটা দেখলে কি হবে না, তোমাদের সেই কনসেপ্ট ম্যাক্সিমাম কোশ্চেন তোমরা সেখান থেকে 100% কোশ্চেন তোমরা অ্যাটেন্ড করতে পারবে। বুঝতে পেরেছো? তো চলো বেশি না আর সময় নষ্ট করে আমাদের ভিডিও শুরু করা যাক। ঠিক আছে, দেখো আমরা প্রথমেই দেখবো কি না, আলো কি। আলো কি না, আলো হচ্ছে কি এক ধরনের শক্তি যা আমাদের দেখতে সাহায্য করে। ঠিক আছে, আলো কি না একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ। শূন্য স্থানে আলোর বেগ বা মহাকাশে আলোর বেগ কত হয়? আলোর বেগ হয় 3 × 10⁸ মিটার/সেকেন্ড। আর আলো কি না, আলো সর্বদা কি হয় না, সরল রেখাতে চলে। এ দেখো এরকম ভাবে সবসময় সরল রেখায় চলে। ঠিক আছে, এইবার সমতল তলে প্রতিফলন। সমতল তলে যখন আলো পড়ে তখন কি হয়, এটা যেমন একটা সমতল তল হয়, তো সেখানে আপাতিত রশ্মি যখন পড়ে সেটি কি হয়ে যায় না, যে অ্যাঙ্গেলে পড়ে, এই যে অ্যাঙ্গেলটাতে পড়লো ঠিক সেম অ্যাঙ্গেলে সেটা কি হয়ে যায়, রিফ্লেক্টেড হয়ে যায় বা প্রতিফলিত হয়ে যায়। ঠিক আছে, তো এই কি হয় মানে আপাতন কোণ যে কোণে পড়ছে, অভিলম্বের সঙ্গে যে কোণে পড়ছে প্রতিফলনের পরেও সেই একই কোণ হয়ে যায়। ঠিক আছে, আর বিক্ষিপ্ত তলে যদি প্রতিফলন হয়, বিক্ষিপ্ত তলে প্রতিফলন হলে কি হবে, এই কোণ আই এবং কোণ আর ই হচ্ছে আপাতন কোণ, আর হচ্ছে আমাদের প্রতিফলন কোণ এক হবে না। বুঝতে পেরেছো? তাহলে কি এবার আলোর প্রতিফলন কি, আলোর প্রতিফলন হচ্ছে দেখো আমাদের মসৃণ তলে আপাতিত রশ্মি পড়লে এখান থেকে প্রতিফলিত হয়ে যাওয়ার ফলে আপাতন কোণ থিটা আই এবং প্রতিফলন কোণ থিটা আর, এটা কি হয় না সমান হয়। ঠিক আছে, মসৃণ তলে যদি পড়ে আপাতন কোণ সমান আমার কি হয় না প্রতিফলন কোণ হয়, কোণ আই সমান কোণ আর হয়। বুঝতে পেরেছো? আলোর প্রতিফলনের সূত্র কি না, আলো যখন কোনো মসৃণ তলে বাধা পেয়ে ফিরে আসে তখন সেটি প্রধানত দুটি সূত্র মেনে চলে। কি কি না, প্রথম সূত্র কি না, আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপাতন বিন্দুতে প্রতিফলনের ওপর অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে থাকে। ঠিক আছে, মানে কি, এই যে আমার এই আপাতিত রশ্মি, তারপরে কি প্রতিফলিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি যেখানে মিট করছে তার উপরে কি যে অভিলম্বটা হচ্ছে সেইগুলো কি না আমার একটা তলের মধ্যেই আছে। ঠিক আছে, সেইটা হচ্ছে আমার প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্র কি না, আপাতন কোণ এবং প্রতিফলন কোণ সব সময় সমান হয়। কি, আপাতন কোণ অ্যাঙ্গেল আই সমান কি প্রতিফলিত কোণ অ্যাঙ্গেল আর, কোণ আই সমান কোণ আর সবসময় হবে। ঠিক আছে, এবার হচ্ছে আলোর অনিয়মিত এবং ব্যাপ্ত প্রতিফলন। আলোর যদি নিয়মিত প্রতিফলন বা রেগুলার রিফ্লেকশন কেমন হবে, যদি তল কেমন হয়, মসৃণ বা চকচকে হয়। ঠিক আছে, সেক্ষেত্রে কি না আমার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স সমান অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন বা রিফ্লেকশন হবে। ঠিক আছে, প্রতিফলিত রশ্মিগুলো সমান্তরালভাবে একটি নির্দিষ্ট দিকে যায় আর কি স্পষ্ট প্রতিবিম্ব গঠিত হয়। সেক্ষেত্রে কি তৈরি হয় আমার না, স্পষ্ট প্রতিবিম্ব গঠিত হয়। ঠিক আছে, আর যদি আমার ডিফিউজ বা স্ক্যাটার রিফ্লেকশন বা বিক্ষিপ্ত প্রতিফলন হয় সেক্ষেত্রে কি হবে, তল অমসৃণ বা খসখসে হয়, প্রতিফলিত রশ্মিগুলো বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে, কোনো প্রতিবিম্ব গঠিত হয় না সেখানে। ঠিক আছে, আর কি হয় না, কিন্তু বস্তুটি সব দিক থেকে দেখা যায়, বস্তুটিকে কি হয় সেখানে সব দিক থেকেই দেখা যায়। বুঝতে পারলো? আচ্ছা, এবার দেখো সমতল দর্পণ এবং প্রতিবিম্ব ধারণা। সমতল দর্পণে কি হয়, তো প্রথমে আমরা জানবো কি সদ্বিম্ব এবং অসদ্বিম্ব। সদ্বিম্ব বা কি আমার রিয়েল ইমেজ, আর অসদ্বিম্ব মানে আমার কি না ভার্চুয়াল ইমেজ। ঠিক আছে, রিয়েল ইমেজ সদ্বিম্ব মানে কি রিয়েল ইমেজ, আর অসদ্বিম্ব মানে কি আমার ভার্চুয়াল ইমেজ। রিয়েল ইমেজ বা সদ্বিম্ব কখন পাবো, আলোকরশ্মি যদি প্রকৃতপক্ষে মিলিত হয়। এই দেখো আলোকরশ্মিগুলো এসে প্রকৃতপক্ষে মিলিত হয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা কি সদ্বিম্ব বা রিয়েল ইমেজ পাবো। এইগুলো কি করা যায় না, পর্দায় ধরা যায়। আর সব সময় কি হয়, ছবিটা কেমন ধরনের হয় না উল্টানো হয়। আর অসদ্বিম্বর ক্ষেত্রে কি হয় না, অসদ্বিম্বর ক্ষেত্রে আলোকরশ্মি প্রকৃতপক্ষে মিলিত হয় না, মনে হয় যেন এই বিন্দু থেকে আসছে। যখন আমরা দর্পণের সামনে দেখি কি হয়, তখন কি হয় মনে হয় যে আলোক রশ্মিটা দর্পণের ভেতর থেকে বেরিয়ে আসছে। ঠিক আছে, বা কিন্তু কোথায় মিলছে অ্যাকচুয়ালি সেটা আমরা দেখতে পাচ্ছি না। সেই তাই জন্য কি হয়, আলোক রশ্মি প্রকৃতপক্ষে মিলিত হয় না, এদের কি পর্দায় ধরা যায় না। আর সমশীর্ষ হয়, সমশীর্ষ হয় মানে কি
মানে সমশীর্ষ মানে হচ্ছে সোজা থাকে, ঠিক আছে, মানে উল্টে যায় না ছবিটা, ঠিক আছে। সমতল দর্পণের প্রতিবিম্ব গঠনের বৈশিষ্ট্য। এবার সমতল দর্পণ মানে কি, আমরা তুমি যে আয়নাতে কি করো মুখ দেখো, বা আমাদের ঘরের বাথরুমে যেসব আয়নাগুলো থাকে সেইগুলোকে আমরা কি বলি, সেগুলোকে আমরা বলি সমতল দর্পণ। সেই সমতল দর্পণে কি হয় না, যে আমরা ইমেজটাকে দেখি বা ছবিটা আমরা দেখি সেটাকে অসৎবিম্ব, অসৎবিম্ব মানে কি, সেটা ভার্চুয়াল হয়, ঠিক আছে, এবং কি হয় না সমশীর্ষ, এবং কি না আমাদের ছবিটা যখন দেখি দর্পণে বা আয়নাতে তখন কি হয়, সেটা উল্টে যায় কি, উল্টায় তো না, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হয়ে যাবে, সমশীর্ষ হয়ে যাবে, ঠিক আছে। আর বস্তুর আকার সমান, আমাদের যেমন চেহারা থাকে সেরকমই আয়নাতেও আমরা কি সেরকমই দেখতে পাই, তাহলে বস্তুর আকার সমান হবে। আর বস্তু কি হবে, দর্পণের পেছনের দিকে সম দূরত্ব তৈরি হয়, মানে বস্তুর এদিকে যদি দর্পণ হয়, দর্পণ থেকে যতটা দূরে বস্তুটা আছে তার প্রতিবিম্ব ঠিক ততটা দূরেই তৈরি হবে। এছাড়াও সব থেকে ইম্পর্টেন্ট কি, পার্শ্বীয় পরিবর্তন হয় বা ল্যাটারালি ইনভার্টেড। মানে কি হয় এখানে আমার, মানে তুমি ছবির দিকে ধরো দাঁড়িয়ে আছো, ছবির দিকে তুমি দাঁড়িয়ে আছো, তোমার বাঁ হাতটা দর্পণের দিকে তোমার ডান দিকে দেখাবে, ঠিক আছে। এইটাই আমার পার্শ্বীয় পরিবর্তনটা হয় এখানে, দেখো এলটা যদি এরকম আছে, দর্পণ দেখলে এলটা এরকম উল্টানো হয়ে যাবে, মানে সাইড ওয়াইজ উল্টে যাবে, ঠিক আছে। কি আর এখানে গুরুত্বপূর্ণ কি তথ্য না, সমতল দর্পণের ফোকাস দূরত্ব অসীমে হয়, ঠিক আছে, সমান্তরাল রশ্মি অসীমে মিলিত হয় বলে এর ফোকাস দূরত্ব অসীম ইনফাইনাইট হয়, খুব ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আছে, ঠিক আছে। তো সমতল দর্পণের ফোকাস দূরত্ব কোথায় হয়, সমতল দর্পণের ফোকাস দূরত্ব অসীম দূরত্বে হয়, বুঝতে পেরেছ। আচ্ছা, এবার তাহলে আমরা ইউজ অফ প্লেন মিরর্স, এবার সমতল দর্পণ আমরা কোথায় কোথায় ব্যবহার করি, সমতল দর্পণ আমরা মেনলি ব্যবহার করি কোথায়, লুকিং গ্লাস বা আয়নাতে, আমাদের ঘরের যে আয়নাগুলো আছে সেইগুলোতে আমরা কি করি না, এই নিজেকে দেখার জন্য আমরা এই লুকিং গ্লাসে ব্যবহার করি, ঠিক আছে। এছাড়াও কি পেরিস্কোপ, পেরিস্কোপে মানে কি, এই যে আড়াল থেকে দেখার জন্য আমরা পেরিস্কোপ ব্যবহার করি, ঠিক আছে। এছাড়াও কি না ক্যালিডোস্কোপ, ক্যালিডোস্কোপে কি না পরিবর্তনশীল নকশা তৈরি করার জন্য আমরা এই ক্যালিডোস্কোপে কি ব্যবহার করি না, সমতল দর্পণের ব্যবহার করি, বুঝতে পেরেছ। আচ্ছা, এরপর আমরা কি দেখবো তাহলে, এরপরে কি দেখবো না একটি এবার গলীয় দর্পণ বা আমাদের স্পেরিক্যাল, এতক্ষণ আমরা কি বললাম, প্লেন মিরর বা সমতল দর্পণ, তাই তো। এরপর আমরা দেখবো কি না স্পেরিক্যাল মিরর বা গলীয় দর্পণ, ঠিক আছে। গলীয় দর্পণ হলো এমন একটি দর্পণ যার প্রতিফলন তলটি কি ফাঁপা গোলকের অংশ, মানে নর্মাল সময় যখন প্লেন মিরর বা আমরা সমতল দর্পণ পেতাম তখন কি প্লেনটা সমতল ছিল, এক্ষেত্রে স্পেরিক্যাল মিররের কি কি হয়ে যাবে না, প্রতিফলন তলটি মানে যেখানে আমার মানে হচ্ছে আপাতিত রশ্মি এসে পড়বে, তারপর যেখান থেকে রিফ্লেক্টেড হবে সেই যে তলটা হবে, সেইটা কি হবে, একটা ফাঁপা গোলকের অংশ হবে, ঠিক আছে। সহজ কথায়, কোনো গোলক থেকে একটি অংশ কেটে নিলে তার এক পাশের পারদ বা রূপর প্রলেপ দিলে যে দর্পণ তৈরি হয় তাকে আমরা গলীয় দর্পণ বলি, ঠিক আছে। এবার গলীয় দর্পণ ক প্রকার হয়, সাধারণত দুই প্রকারের হয়। প্রথম কি আমার না অবতল দর্পণ বা হচ্ছে কনকেভ মিরর, ঠিক আছে। প্রথম আমার কি অবতল দর্পণ বা কনকেভ মিরর। এবার অবতল দর্পণ বা কনকেভ মিররটা কি, গলীয় দর্পণের বাইরের পৃষ্ঠে প্রলেপ দেওয়া থাকে, গলীয় দর্পণের কি থাকে না বাইরের দিকে প্রলেপ দেওয়া থাকে, এই দেখো গলীয় দর্পণের কি করা থাকে না বাইরের দিকে, এই যে বাইরের দিকে এই দিকে আমার প্রলেপ দেওয়া থাকে, গলীয় দর্পণের কি না বাইরের দিকে প্রলেপ দেওয়া থাকে, ঠিক আছে। তাহলে কি না যদি গলীয় দর্পণের বাইরের পৃষ্ঠে প্রলেপ দেওয়া থাকে এবং ভেতরের অবতল বা নিচু অংশটি প্রতিফলক তল হিসেবে কাজ করে, তবে তাকে আমরা কি অবতল দর্পণ বলি, ঠিক আছে। একে অভিসারী দর্পণ বা কনভার্জিং মিররও বলা হয়, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, এখান থেকে অনেকবার প্রশ্ন আসে। তাহলে কনভার্জিং মিরর আমরা কাকে বলি, আমরা কনকেভ মিররকে কনভার্জিং মিরর বলি, কারণ কনভার্জিং মানে কি সমস্ত আলোক রশ্মিগুলোকে সে কি না এক জায়গায় মিলিত করে দেয়, এই একটা জায়গাতে মিলিত করে দিচ্ছে, ফোকাসের মধ্যে মিলিত করে দিচ্ছে, সেই জন্য আমরা কি নবতল দর্পণকে কি বলি আমরা, কনভার্জিং মিরর বা অভিসারী দর্পণ, ঠিক আছে, কারণ এটি সমান্তরাল আলোক রশ্মিগুলোকে একটি বিন্দুতে মিলিত করে। আচ্ছা, এবার অবতল দর্পণ কনকেভ মিরর আমরা কোথায় ব্যবহার করি, দাড়ি কামানোর জন্য দর্পণ হিসাবে, টর্চ লাইটে বা গাড়ির হেডলাইটে এগুলো আমরা ব্যবহার করি, ঠিক আছে। আচ্ছা, এরপর আমাদের কি আসে, এরপর আসে আমাদের উত্তল দর্পণ, ঠিক আছে। এবার উত্তল দর্পণ কি, যদি গলীয় দর্পণের ভেতরের পৃষ্ঠে প্রলেপ দেওয়া থাকে, এই দেখো গলীয় দর্পণ, এটা দর্পণের কি এটা গলীয় দর্পণের ভেতরের দিকে আমাদের প্রলেপ দেওয়া আছে, ঠিক আছে। সেক্ষেত্রে কি হবে, বাইরের উঁচু বা উত্তল অংশটি, বাইরের উঁচু এবং উত্তল অংশটি মানে এই দিকটা কি হবে না আমার প্রতিফলক তল হিসেবে কাজ করে, তবে তাকে আমরা উত্তল দর্পণ বলি, ঠিক আছে। একে অপসারী দর্পণও বলা হয়, অপসারী দর্পণ বা ডাইভার্জিং মিরর, ডাইভার্জ মানে দূরে ছড়িয়ে দেয় আলোক রশ্মিগুলোকে, দেখো আলোক রশ্মি এরকম ভাবে যাচ্ছে, গিয়ে কি হয়ে যাচ্ছে দূরে ছড়িয়ে দিচ্ছে এরকম ভাবে আলোক রশ্মিগুলোকে, সেই জন্য আমরা কি বলি একে ডাইভার্জিং মিররও বলি। তাহলে উত্তল দর্পণকে আমরা কি বলছি, ডাইভার্জিং মিরর বলছি, কারণ এটি প্রতিফলনের পর আলোক রশ্মিগুলোকে ছড়িয়ে দেয়। এটি কোথায় ব্যবহার করা হয়, গাড়ির ভিউ ফাইন্ডার বা রেয়ার ভিউ মিরর হিসাবে এটিকে ব্যবহার করা হয়, ঠিক আছে।
এবার দেখো, এবার আমরা কি না এই যে গোলীয় দর্পণের যে ডিফারেন্ট ডিফারেন্ট অংশগুলো আছে, ঠিক আছে, সেই অংশগুলো সম্বন্ধে আমরা জানবো। দেখো প্রথমে আমাদের কি আছে না মেরু, বক্রতা কেন্দ্র এবং ব্যাসার্ধের ধারণা, ঠিক আছে। দেখো মেরু বা পোল কাকে বলছি, এই গোলীয় দর্পণের যে মধ্যবিন্দুটা রয়েছে, এই মধ্যবিন্দুটাকে আমরা কি বলছি না এর পোল, ঠিক আছে। দর্পণের কি ঠিক মধ্যবিন্দুটাকে আমরা কি বলছি, পোল বলছি, ঠিক আছে। এরপর হচ্ছে বক্রতা কেন্দ্র বা সি কাকে বলছি না দর্পণটি যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রটাকে আমরা কি বলছি সি, ঠিক আছে, বা বক্রতা কেন্দ্র বা সেন্টার অফ কার্ভেচার। আচ্ছা, তারপরে কি প্রধান অক্ষ আমার কি এর পরে, এই আমার সেন্টার অফ কার্ভেচার আর এই পোল দিয়ে যে সরলরেখাটি যাবে, সেই সরলরেখাটিকে আমরা কি বলি প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস, ঠিক আছে। তাহলে আমরা কি বলছি না পোল আর আমাদের হচ্ছে সেন্টার অফ কার্ভেচারের মধ্য দিয়ে যে সরলরেখাটি যাবে সেটাকে আমরা কি বলছি প্রিন্সিপাল অ্যাক্সিস। আর বক্রতা ব্যাসার্ধ কি না দর্পণটি যে গোলকের অংশ সেই গোলকের ব্যাসার্ধটাকে আমরা কি বলছি না বক্রতা ব্যাসার্ধ। তাহলে বক্রতা ব্যাসার্ধ আমাদের কি এই পোল থেকে এই সেন্টারের যে দূরত্ব, সেই দূরত্বটাকে আমরা কি বলছি আর বা রেডিয়াস অফ কার্ভেচার বা আমার বক্রতা ব্যাসার্ধ। বুঝতে পেরেছো? এইগুলো খুব আমাদের ইম্পর্টেন্ট। এগুলো যখন আমরা এই দর্পণের ডিফারেন্ট পজিশনে যখন আমরা বস্তুকে ডাকবো, তখন তার ইমেজ কোথায় গঠিত হবে, ঠিক আছে, ইমেজের ধরন কেমন হবে, সেই সবগুলো যখন আমরা জানবো, সেইখানে আমাদের এই পয়েন্টগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট তখন লাগবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে গোলীয় দর্পণের প্রধান অংশ আরো কি কি রয়েছে, এবার দেখবো আমরা কি প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস বলেই দিলাম তোমাদের একটু আগে, কি না গোলীয় দর্পণের মেরু পি ও বক্রতা কেন্দ্র সি এর মধ্য দিয়ে যে অতিক্রান্ত সরলরেখা, সেটাকে আমরা কি বলছি প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস, ঠিক আছে। এরপর আমাদের কি আছে উন্মেষ বা অ্যাপারেটার, ঠিক আছে। অ্যাপারেটার কি গোলীয় দর্পণের প্রতিফলক তলের কার্যকর ব্যাস, মানে এখান থেকেই যতটা দর্পণে যতটা অংশে কার্যকর হচ্ছে সেটাকে আমরা কি বলি অ্যাপারেটার, ঠিক আছে। এবার হচ্ছে কি প্রধান ফোকাস বা প্রিন্সিপাল ফোকাস কি মানে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি, এই যে প্রধান অক্ষ আছে এর সঙ্গে যে সমান্তরাল ভাবে যে রশ্মিগুলো আমার যাবে, সেই রশ্মিগুলো এই আমার দর্পণে রিফ্লেকশন হওয়ার পরে যেই যে বিন্দুতে আমার এসে মিলিত হবে, সেই বিন্দুটাকে আমরা কি বলছি না সেই বিন্দুটাকে আমরা প্রধান ফোকাস বা প্রিন্সিপাল ফোকাস আমরা বলছি, ঠিক আছে। প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি প্রতিফলনের পর প্রধান অক্ষের ওপর যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুটিকে আমরা প্রধান ফোকাস বা প্রিন্সিপাল ফোকাস বলছি। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার হচ্ছে আমার ফোকাস দৈর্ঘ্য বা ফোকাল লেন্থ। এবার হচ্ছে আমার ফোকাস দৈর্ঘ্য বা ফোকাল লেন্থ কি না এই পি বা মেরু থেকে আমার হচ্ছে এই এফ বিন্দুর ফোকাস বিন্দুর দূরত্বটাকে যে দূরত্বটা হচ্ছে, সেই দূরত্বটাকে আমরা কি বলছি না আমার ফোকাস দৈর্ঘ্য। এখানে যেটা দেওয়া আছে, এখানে দেখানো আছে, যেটা ভুল দেখানো আছে, ঠিক আছে। তাহলে ফোকাস দৈর্ঘ্যটা আমার কি না গোলীয় দর্পণের মেরু পি, গোলীয় দর্পণের মেরু হচ্ছে আমার পি, গোলীয় দর্পণের মেরু এই যে পি থেকে আমার কত দূর না পি থেকে প্রধান অক্ষ থেকে ফোকাসের দূরত্ব, প্রধান অক্ষ আর এই ফোকাস এই দুটোর মধ্যে যে দূরত্বটা, সেই দূরত্বটাকে আমরা কি বলছি, এই দূরত্বটাকে আমরা ফোকাস দৈর্ঘ্য বা ফোকাল লেন্থ বলছি। বুঝতে পেরেছো? তাহলে কি না ওই আমার হচ্ছে 1 মিনিট। আচ্ছা, ঠিক আছে। এরপর আমরা কি দেখবো, এইগুলো সম্বন্ধে আমরা আর একটু জেনে নেবো, ঠিক আছে। আর একটু জেনে নিই তাহলে আমরা। তাহলে আমাদের মেরু কি, মেরু বললাম আমরা পোল বা মেরু, এটা কি দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে মেরু বলি আমরা। আচ্ছা, বক্রতা কেন্দ্র বা সেন্টার অফ কার্ভেচার কি না দর্পণটি যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্র কি আমরা বক্রতা কেন্দ্র বলছি, ঠিক আছে। বক্রতা ব্যাসার্ধ কি বা রেডিয়াস অফ কার্ভেচার আর দর্পণটি যে গোলকের অংশ তার ব্যাসার্ধকে আমরা বক্রতা ব্যাসার্ধ বলি। আচ্ছা, এটি মেরু থেকে বক্রতা কেন্দ্রের দূরত্ব। আচ্ছা, এরপর আমাদের কি প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস কি মেরু এবং বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে অতিক্রান্ত কাল্পনিক সরলরেখাকে আমরা প্রধান অক্ষ বলছি, ঠিক আছে। আচ্ছা, মুখ্য ফোকাস কি পড়ে নেবে, ফোকাস দৈর্ঘ্য কি এটা পড়ে নেবে, আমি তোমাদের এখনই বলে দিলাম। আচ্ছা, এখানে আমাদের মনে রাখার মধ্যে কি গাণিতিক যে সম্পর্ক আছে সেগুলো কি, যে কোনো গোলীয় দর্পণের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য, যে কোনো গোলীয় দর্পণের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য আমার কি হয়, ফোকাস দৈর্ঘ্য বক্রতা ব্যাসার্ধের অর্ধেক হয়, বক্রতা ব্যাসার্ধের অর্ধেক হয়, ঠিক আছে, মনে রাখবে।
আমার সবসময় কি যে কোনো গোলীয় দর্পণের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য তার বক্রতা ব্যাসার্ধের অর্ধেক হয়। ঠিক আছে। আচ্ছা, রশ্মি চিত্রের বা রে ডায়াগ্রামের সাহায্যে গোলীয় দর্পণের প্রতিবিম্ব গঠন বোঝার জন্য কি হয় না, আমাদের প্রথমে কয়েকটি মৌলিক নিয়ম জেনে নিতে হবে। এই নিয়মগুলো ব্যবহার করেই আমরা কি প্রতিবিম্বের অবস্থান, ঠিক আছে, প্রকৃতি এবং আকার নির্ণয় করতে পারি। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার রশ্মি চিত্রের যে নিয়মাবলীগুলো আছে, রুল অফ কি রে ডায়াগ্রাম, এই রশ্মি চিত্রগুলো আঁকতে গেলে আমাদের যে রুলগুলো জানতে হবে সেইগুলো কি প্রথমে দেখব। দেখো, যে কোনো প্রতিবিম্ব গঠনের জন্য অন্তত কি না দুটি প্রতিফলিত রশ্মির ছেদবিন্দু খুঁজে বের করতে হবে আমাদের। তাহলে কটি মিনিমাম রশ্মির বের করতে হবে না, দুটি প্রতিফলিত রশ্মির ছেদবিন্দু খুঁজে বের করতে হয়। এর জন্য নিচের চারটি নিয়মের মধ্যে যে কোনো দুটি ব্যবহার করা হয়। নিচে যে চারটি আমি নিয়ম বলবো এখনই, সেই নিয়মগুলোর মধ্যে যে কোনো দুটি ব্যবহার করা হয়। ঠিক আছে। আচ্ছা দেখো সেই নিয়মগুলো কি কি। দেখো, প্রথমটা কি বলেছে না, সমান্তরাল রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল যদি কোনো আলোক রশ্মি প্রতিফলনের পর অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দিয়ে যায় অথবা উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস থেকে আসছে বলে মনে হয়। ঠিক আছে। তাহলে কি দেখো, আমরা প্রথমে ছবিটা আঁকি দর্পণে। এই হচ্ছে আমাদের কি না, আমাদের কনকেভ মিরর বা অবতল দর্পণ। আর এই হচ্ছে কি আমাদের কনভেক্স মিরর। এটা হচ্ছে আমাদের কি কনকেভ কনকেভ মিরর, আর এটা হচ্ছে কনভেক্স মিরর। ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের কি প্রিন্সিপাল অ্যাক্সিস। এটা কি আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিস। ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের কনভেক্স মিরর বা উত্তল দর্পণ। এই উত্তল দর্পণের ক্ষেত্রে কি, এটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস, আর এখানটা কি হচ্ছে আমাদের পোল। ঠিক আছে। এবার কি বলেছে, প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস সমান্তরাল যদি কোনো আলোক রশ্মি আসে, প্রধান অক্ষের সমান্তরাল যদি কোনো আলোক রশ্মি আসে, সমানভাবে এরকমভাবে যদি কোনো আলোক রশ্মি আমার কি না প্রধান অক্ষ যে আছে, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে যদি আলোক রশ্মিগুলো আসে, তাহলে কি হয়, সেইগুলো এই আমার দর্পণের প্রতিফলিত হওয়ার পরে সেগুলো কি না আমাদের যে বিন্দুতে মিলিত হয় সেটা কি ফোকাস বিন্দু দিয়ে মিলিত হয়। ঠিক আছে। এই যে এখানে যে বিন্দুটাতে মিলিত হবে, এই বিন্দুটাকে আমরা কি বলছি, এখানটা আমার আঁকাটা ঠিক হলো না, কিন্তু এখানটা হচ্ছে ফোকাস দিয়ে মিলিত হয়। ঠিক আছে। মনে রাখবে, এই যে প্রিন্সিপাল অ্যাক্সিসে যখন এরকম ভাবে আসবে, মনে হবে যেন ফোকাস দিয়ে মিলিত হচ্ছে। ঠিক আছে। মনে হবে কি না সেটি ফোকাস থেকে আসছে। তাহলে কি প্রধান অক্ষের সমান্তরাল কোনো আলোক রশ্মি প্রতিফলনের পর অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দিয়ে যায় অথবা উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস থেকে আসছে বলে মনে হয়। ঠিক আছে। তাহলে আমাদের কি এখান থেকে মনে রাখতে হবে না, যখন কোনো আলোক রশ্মি আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে সমান্তরালভাবে আসবে, তখন সেই আলোক রশ্মিটি প্রতিফলনের পর সবসময় কোথা দিয়ে যাবে, ফোকাস দিয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এরপরের আমাদের কি বলছে, ফোকাসগামী রশ্মি। বলছে ফোকাস দিয়ে, এই যে আমাদের প্রথমে ছবিগুলো এঁকে নিই। এইটা ধরো আমাদের এখানে ফোকাস। ঠিক আছে। আর এর এইখানটা হচ্ছে ফোকাস। এবার কি বলেছে, ফোকাস দিয়ে যাওয়া কোনো আলোক রশ্মি, ধরো কোনো আলোক রশ্মি ফোকাস দিয়ে যাচ্ছে, ফোকাস দিয়ে যাওয়ার পরে কি হয়, যখন এই আলোক রশ্মিটি আমার ফোকাস দিয়ে যাবে, তখন সেটি কি হবে না, এই যে প্রিন্সিপাল আমার অ্যাক্সিস আছে, প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে সমান্তরালভাবে প্রতিফলনের ফলে কি সমান্তরালভাবে প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে যাবে। ঠিক আছে। আচ্ছা, এইটার ক্ষেত্রেও সেম। আমার যদি কোথায় যায় না, ফোকাসের দিকে যায়, কোনো একটা আলোক রশ্মি আমার ফোকাসের দিকে এরকমভাবে যায়, তাহলে সেটা কি হয়ে যাবে, প্রতিফলনের ফলে কোথা দিয়ে যাবে না আমার প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে সমান্তরালভাবে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, পরেরটা কি বলেছে আমার, বক্রতা কেন্দ্রগামী রশ্মি। যদি আমার বক্রতা কেন্দ্রগামী যদি রশ্মি হয় কোনো, এইটা আমার কি না কনকেভ মিরর, আর এটা হচ্ছে আমার কি না কনভেক্স মিরর। ঠিক আছে। কনকেভ মিরর আর হচ্ছে আমার কনভেক্স মিরর। এবার হচ্ছে কনকেভ মিররের আমরা কি জেনেছিলাম, এখানটা হচ্ছে আমাদের পোল, এই বিন্দুটা আমাদের কি না পোল। ঠিক আছে। তারপরে আমাদের এই বিন্দুটা, এইটা এই যে আমার দর্পণটা রয়েছে, এটা যে বিন্দুর পার্ট, সেই বিন্দুটাকে আমরা কি বলছি, সেন্টার অফ কার্ভেচার। আর এই সেন্টার অফ কার্ভেচার আর পোলের যে মধ্যবর্তী অংশটা, সেটাকে আমরা কি বলছি, ফোকাস। ঠিক আছে। ফোকাস। এইবার কি বলেছে, কোনো আলোক রশ্মি যদি কোথা দিয়ে যায় আমার না বক্রতা কেন্দ্র বা সেন্টার অফ কার্ভেচার দিয়ে যায়, তাহলে কোনো আলোক রশ্মি যদি সেন্টার অফ কার্ভেচার দিয়ে যায়,
তাহলে সেটা কি হবে না আমাদের এইখানে রিফ্লেকশন হওয়ার পরে বা আমার প্রতিফলন হওয়ার ফলে এই সেন্টার অফ কার্ভেচার দিয়েই ফিরে আসবে। তাহলে সেন্টার অফ কার্ভেচার দিয়ে যদি যায় তাহলে আমার সেন্টার অফ কার্ভেচার দিয়েই ফিরে আসবে। ঠিক আছে, মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এইখানে আমার এই দর্পণের ক্ষেত্রেও কি না, এখানে ধরো আমার হচ্ছে সেন্টার অফ কার্ভ, এখানে হচ্ছে আমাদের ফোকাস, আর এখানে ধরো আমার হচ্ছে সেন্টার অফ কার্ভেচার। তো কোনো আলোক রশ্মি ধরো এখানে যাচ্ছে কোথা দিয়ে, সেন্টার অফ কার্ভেচারের দিকে যদি যায় তাহলে সেটি আবার ফিরে কোথা দিয়ে আসবে, সেন্টার অফ কার্ভেচারের দিকেই ফিরে আসবে। বুঝতে পেরেছ? আচ্ছা, এরপর আমার কি বলেছে না মেরুগামী মেরুগামী রশ্মি। মেরুগামী রশ্মি মানে কি না, আমাদের দর্পণগুলো এখানে প্রথমে এই হচ্ছে কি আমার না অবতল দর্পণ, আর এই হচ্ছে আমার উত্তল দর্পণ। এই হচ্ছে আমার কি প্রিন্সিপাল অ্যাক্সিস, এই হচ্ছে আমার কি প্রিন্সিপাল অ্যাক্সিস। আচ্ছা, এবার বলেছে এইটা এইটা কি জানি আমরা, এইটা হচ্ছে আমাদের পোল। আমরা কি জানি, এইটা হচ্ছে আমাদের পোল। এবার বলছে কি কোনো আলোক রশ্মি যদি আমার পোলেতে আসে তাহলে কি হবে না, দেখো যদি দর্পণের মেরুতে আপতিত রশ্মি প্রধান অক্ষের সঙ্গে যে কোণ তৈরি করে, দেখো প্রধান অক্ষ, এটা আমার প্রধান অক্ষের সঙ্গে এখানে যে কোণ তৈরি করেছে, ধরো থিটা কোণ তৈরি করেছে, তাহলে প্রতিফলনের ফলে সেই সেম কোণে সেটি ফিরে যাবে। প্রতিফলনের ফলেও সেটি কি না থিটা কোণে ফিরে যাবে। বুঝতে পেরেছো? তাহলে কি না আমার কোনো আলোক রশ্মি যদি আমার মেরু বিন্দুতে বা পিতে বা পোলেতে যদি এসে প্রতিফলন হয় তাহলে প্রতিফলনের ফলে সেটি কি না আমার এই যে অ্যাঙ্গেলে আমার এখানে এসেছিল মিররে, ঠিক সেম অ্যাঙ্গেলেই সেটি কি হয়ে যাবে, সেই মাধ্যমে ফিরে যাবে। বুঝতে পেরেছো? সেম এটার ক্ষেত্রেও সেম। ধরো আমার আলোক রশ্মি, এটা হচ্ছে আমার পোল, এই পোলের দিকে এরকম ভাবে আসছে, ঠিক আছে, তো সেম ভাবে এটিকেও আবার এদিকে ফিরে যাবে। বুঝতে পেরেছো? তো এই চারটি সূত্র খুব ইম্পর্টেন্ট। কি কি ছিল চারটি সূত্র, আমি আমার অবতল দর্পণের ক্ষেত্রেই আমি তোমাদের দেখিয়ে দিই আরেকবার। ঠিক আছে, কোনো আলোক রশ্মি যদি আমার এই প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে সমান্তরাল ভাবে আসে তাহলে কি হবে, সেটি আমার সমান্তরাল ভাবে আসলে প্রতিফলনের ফলে সেটি কোথা দিয়ে যাবে, ফোকাস দিয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি আমার কোনো আলোক রশ্মি কোথা দিয়ে আসে না ফোকাস দিয়ে আসে, কোনো আলোক রশ্মি যদি ফোকাস দিয়ে আসে তাহলে সেই ফোকাস দিয়ে আসার ফলে সেটি কি হয়ে যাবে না প্রতিফলনের ফলে এই যে আমার প্রিন্সিপাল অ্যাক্সিস আছে তার সঙ্গে সমান্তরাল ভাবে চলে যাবে। ঠিক আছে। এরপর কোনো আলোক রশ্মি আমার ধরো এই সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা ব্যাসার্ধ, সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা ব্যাসার্ধ দিয়ে যদি কোনো আমার আলোক রশ্মি আসে, সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা ব্যাসার্ধ দিয়ে আমার যদি কোনো আলোক রশ্মি মিররে পড়ে তাহলে কি হবে, যে রাস্তাতে যাবে এটি সেম রাস্তাতেই সেটি ফিরে যাবে। ঠিক আছে। আর একটা কি হবে না আমার এই যে প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে যে কোনো আলোক রশ্মি যদি আমার এই পি বা পোলের মধ্যে যে অ্যাঙ্গেলে আসবে প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে, ঠিক সেম অ্যাঙ্গেলেই এখান থেকে ফিরে যাবে সেটি। বুঝতে পেরেছো? তাহলে আমাদের চারটি সূত্র এইগুলো। এরপর আমরা কি দেখবো না, এইবার আমরা অবতল দর্পণে বা কনকেভ মিররে বস্তুর অবস্থান, এই যে আমাদের কনকেভ মিরর আছে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি কনকেভ মিরর। এই কনকেভ মিররে এটাকে আমরা কি বলছি, কনকেভ মিরর এটা হচ্ছে আমাদের পোল। আচ্ছা, এখানটা আমাদের কি হচ্ছে ফোকাস, আর এটা হচ্ছে আমাদের সেন্টার অফ কার্ভেচার। ঠিক আছে। তো এইখানে এবার আমার কি এই অবতল দর্পণে আমরা এই বিভিন্ন বিন্দুতে কখনো সেন্টার অফ কার্ভেচারে, কখনো ফোকাসে, ঠিক আছে, কখনো সেন্টার অফ কার্ভেচার ফোকাসের মধ্যখানে, কখনো ফোকাস আর পোলের মধ্যখানে, কখনো সেন্টার অফ কার্ভেচারের পিছনে, বা কখনো অসীম দূরত্ব কোনো বস্তুকে রেখে রেখে দেখবো তার অবস্থান কোথায় হচ্ছে, তার বস্তুটিকে রাখার ফলে তার ইমেজ বা তার ইমেজের অবস্থান বা তার প্রতিবিম্বের অবস্থান কোথায় হচ্ছে। ঠিক আছে, প্রতিবিম্বের অবস্থানটা কোথায় হচ্ছে, এছাড়া প্রতিবিম্বের প্রকৃতি কেমন হচ্ছে সেগুলো সম্বন্ধে আমরা জানবো। এইগুলো খুব ইম্পর্টেন্ট, এখান থেকে তোমাদের কি হয় না ডাইরেক্ট প্রশ্ন পরীক্ষার মধ্যে আসে। বুঝতে পেরেছো? তো দেখে নি চলো। প্রথমে আমাদের কি বলেছে দেখো, বস্তুর অবস্থানের উপর ভিত্তি করে প্রতিবিম্বের আকার এবং প্রকৃতি ভিন্ন ভিন্ন হয়। নিচে প্রতিবিম্বের গঠনের বিভিন্ন ক্ষেত্রগুলি সম্বন্ধে আলোচনা করা হলো। ঠিক আছে। তাহলে প্রথম অবস্থান কি, বস্তু যখন অসীম দূরত্বে রাখা হয়েছে, বস্তু ধরো অসীম দূরত্বে মানে অনেক দূরে রাখা হয়েছে, তখন কি হবে, অসীম দূরত্বে হলে অবজেক্ট ইনফিনিটি, যদি কোনো বস্তুকে আমরা ইনফিনিটিতে রাখি সেক্ষেত্রে আমার কি মানে পজিশন অফ ইমেজ বা আমার ছবি কোথায় তৈরি হবে, দেখো ফোকাস থেকে এরকম ভাবে আমার যখন অসীম দূরত্ব থেকে কোনো আলোক রশ্মি আসছে, অসীম দূরত্ব থেকে কোনো আলোক রশ্মি আসছে, সেইখান থেকে আলোক রশ্মিটা আসার পরে অসীম দূরত্ব, এটা আমার প্রিন্সিপাল অ্যাক্সিস, এইখানে আমার বস্তুটা আছে অসীম দূরত্বে। ঠিক আছে, তো এখান থেকে প্রিন্সিপাল অ্যাক্সিস থেকে এরকমভাবে আলোক রশ্মিটা আসছে এরকমভাবে, তারপরে সে আলোক রশ্মি কেমন হয়ে যাবে আমরা কি জানি না, সমান্তরাল আমার প্রধান অ্যাক্সিস আর প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে
প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে সমান্তরাল কোনো আলোকরশ্মি যদি আসে, সেটি সবসময় প্রতিফলনের ফলে কোথা দিয়ে যায়? সবসময় যায় হচ্ছে আমার ফোকাস দিয়ে। ঠিক আছে, এরকম ভাবে যদি আমাদের সবসময় কতগুলি মিনিমাম আমাদের রেখাচিত্র করতে গেলে কতগুলি রেখা দিয়ে করতে হবে? সবসময় দুটো রেখা দিয়ে করতে হবে মিনিমাম। ঠিক আছে, তাহলে এই একটা রেখা আমরা করলাম, আর একটা রেখা দেখবো আমরা এরকম ভাবে যাচ্ছে সেটি। সেটি যাওয়ার ফলে কি হচ্ছে? যাওয়ার ফলে সেটি কোথা দিয়ে যাবে? এটাও আমার প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে সমান্তরালভাবে আছে। প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে সমান্তরালভাবে থাকলে কোথা দিয়ে যাবে আমার? না ফোকাস বিন্দু দিয়ে যাবে। তাহলে বস্তুটির ইমেজ কোথায় তৈরি হবে? বস্তুটির ইমেজ তৈরি হবে কোথায়? ফোকাসে। তাহলে বস্তুটিকে আমরা যদি অসীম দূরত্বে বা ইনফিনিটিতে রাখি, তাহলে বস্তুর ছবি কোথায় তৈরি হবে? বস্তুর ছবি তৈরি হবে ফোকাসে। বুঝতে পেরেছো? আচ্ছা, বস্তুটি তাহলে কেমন হবে? বস্তুটি দেখো, যখন এই যে আমার দর্পণ আছে, দর্পণের যেদিকে আমরা বস্তু আছে সেই দিকে যদি আমার প্রতিবিম্ব তৈরি হয়, সেক্ষেত্রে কি হয়? আমার ইমেজটা কেমন ধরনের হয়? ইমেজটা হয় রিয়েল বা বাস্তব ইমেজ তৈরি হয়। আচ্ছা, এছাড়াও কি হয়? আর ইনভার্টেড বা উল্টানো হয়ে যায়। কি হয়ে যায়? রিয়েল হয়ে যায়, ইনভার্টেড বা উল্টানো হয়ে যায়। আর কি হয় আমাদের এখানে? কি হয়ে যাবে? দেখো, এই একদম এখানে ছোট্ট বিন্দুর মতন আকারে হয়েছে, তাহলে কি হয়ে যাবে? এক্সট্রিমলি ডিমিনিশ, মানে খুবই ছোট হয়ে যাবে। তাহলে প্রতিবিম্বের আকার কেমন হবে? না এক্সট্রিমলি ডিমিনিশ বা খুবই ছোট হবে। বুঝতে পেরেছো? আর কি হবে? না ডিমিনিশ ইন সাইজে হবে, ডিমিনিশ ইন সাইজ। তাহলে আমার কি হচ্ছে? কোনো বস্তু যদি অসীম দূরত্বে রাখি, তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে কোনো বস্তুকে যদি আমরা অসীম দূরত্বে রাখি, তাহলে সেইটার আমার ইমেজ কোথায় তৈরি হবে? ইমেজ আমাদের ফোকাসে তৈরি হবে। আর কি হবে? ইমেজটি কেমন ধরনের হবে? ইমেজটি রিয়েল হবে, ইমেজটি উল্টানো হবে। ঠিক আছে, আর হবে যাবে কি? এক্সট্রিমলি ডিমিনিশ ইন সাইজ। বুঝতে পেরেছো? এর পরের পজিশন দেখবো। এর পরের পজিশন কি? বস্তু যখন বক্রতা কেন্দ্রের পেছনে হবে, বক্রতা কেন্দ্রের পিছনে, বস্তু যখন বক্রতা কেন্দ্রের পিছনে, এটা হচ্ছে আমাদের বক্রতা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কি? না পোল। এটা হচ্ছে আমাদের কি? ফোকাস। আর এটা হচ্ছে আমাদের কি? সেন্টার অফ কার্ভেচার। এবার হচ্ছে আমাদের ইমেজ কোথায় তৈরি হবে বলেছে? না বক্রতা কেন্দ্রে। হুম, ধরো এখানে আমার বস্তুটি আছে। ঠিক আছে, তো এখানে যখন বস্তুটি আছে, তখন কি হবে? না তখন আমার ইমেজটা কোথায় তৈরি হবে এটা আমাদের দেখতে হবে। ঠিক আছে, তো এখান থেকে যখন কোনো আলোক রশ্মি আসছে, এই বিন্দুটা থেকে যখন কোনো আলোক রশ্মি আসছে, তখন কি হবে দেখি জানো? আলোক রশ্মি এসে এখানে এলো, প্রতিফলন হলো। প্রতিফলনের ফলে সবসময় কোথায় দিয়ে যায়? প্রতিফলনের পরে যদি প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে সমান্তরাল আছে যেহেতু, সেহেতু আমার কোথা দিয়ে যাবে? হ্যাঁ, ফোকাস বিন্দু দিয়ে যাবে। কোথা দিয়ে যাবে আমার? না ফোকাস দিয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমার কোথা দিয়ে গেল? এটা ফোকাস দিয়ে গেল। আচ্ছা, এরপর আমার কোনো বিন্দু যদি ফোকাস দিয়ে যায়, তাহলে আমার কি তৈরি হবে? আলোক রশ্মি কোথায় তৈরি হবে? ফোকাস দিয়ে গেলে প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে সমানভাবে যাবে। বুঝতে পেরেছ? তাহলে আমাদের দুটো বিন্দুর মিলন বিন্দু কোনখানে হলো? এইখানে। তাহলে আমাদের ছবি কোথায় তৈরি হবে? ছবি আমাদের তৈরি হবে এইখানে। তাহলে কোথায় ছবি? আমার ইমেজ কোথায় তৈরি হচ্ছে? ইমেজ তৈরি হচ্ছে বিটুইন ই সি অ্যান্ড এফ। তাহলে আমার সেন্টার অফ কার্ভেচার আর ফোকাসের মধ্যখানে তৈরি হচ্ছে ছবি। তো ছবি কোথায় তৈরি হচ্ছে? সেন্টার অফ কার্ভেচার আর ফোকাসের মধ্যখানে তৈরি হচ্ছে। আর ইমেজের ধরনটা কেমন হবে? ইমেজের ধরন সবসময় আমরা কি বলেছি? যে ইমেজ যেদিকে আমার বস্তু আছে, বস্তু আমার যেদিকে আছে, তো সেই দিকেই যদি ইমেজ তৈরি হয়, তাহলে ইমেজ আমাদের কি হয়ে যাবে? রিয়েল হয়ে যাবে। ঠিক আছে, ইমেজ রিয়েল হয়ে যাবে। আর কি হয়ে যাবে? ইনভার্টেড, ইনভার্টেড বা উল্টানো হয়ে যাবে। আর কি হয়ে যাবে? এই যে বস্তুটার যা সাইজটা ছিল তার থেকে কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে, ডিমিনিশ ইন সাইজ। তাহলে কি যে বস্তুর আকৃতির থেকে প্রতিবিম্বের আকৃতি কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এর পরের কি আছে? না পেছনে বা অবজেক্ট বিয়ন্ড সি, সেন্টার অফ কার্ভেচার। এটা কি হলো? বস্তু যখন বক্রতা কেন্দ্রে থাকবে। ঠিক আছে, এরপর আমাদের কি? না বস্তু যখন কোথায় থাকবে? না বক্রতা কেন্দ্রে থাকবে। আচ্ছা, প্রথমে আমরা ছবিটা এঁকে নিই।
আচ্ছা এটা হচ্ছে আমার কনকেভ মিরর। আচ্ছা এটা হয়ে গেল আমার প্রিন্সিপাল অ্যাক্সিস। আচ্ছা এটা হয়ে গেল আমার কি, এবার এটা হয়ে গেল হচ্ছে আমার পোল। আচ্ছা এটা হয়ে গেল কি আমার ফোকাস। আর এটা হয়ে গেল আমার সেন্টার অফ কার্ভেচার। বস্তু যখন বক্রতা কেন্দ্র বা সেন্টার অফ কার্ভেচারে থাকবে, সেন্টার অফ কার্ভেচারে যখন থাকবে তখন কি হবে, কোনো আলোক রশ্মি এরকমভাবে গেল, আলোক রশ্মি যাওয়ার পর সেটি প্রিন্সিপাল অ্যাক্সিসের সমান্তরালভাবে হলে সেটি কোথা দিয়ে পাস হবে, সেটি সবসময় ফোকাস দিয়ে পার হবে, তাই তো। আর এখানে কোনো আলোক রশ্মি ফোকাস দিয়ে যখন যাবে তখন কি তৈরি হবে, সেটি সেটি কোথা দিয়ে যাবে, সেটি সেন্টার অফ কার্ভেচার দিয়ে যাবে। ঠিক আছে, যখন ফোকাস দিয়ে কোনো আলোক রশ্মি পার হবে তখন সেটি কোথা দিয়ে যাবে, তখন সেটি বক্র আমার না প্রিন্সিপাল অ্যাক্সিসের সমান্তরালভাবে যাবে। তাহলে আমার বস্তুটি কোথায় ছবি তৈরি হলো, ছবিটা তৈরি হলো কোথায়, না এই সেন্টার অফ কার্ভেচারেই তৈরি হলো। তাহলে কোনো বস্তু যখন বক্রতা কেন্দ্রে থাকবে তাহলে ইমেজ, ইমেজ কোথায় তৈরি হবে, ইমেজ তৈরি হবে অ্যাট সেন্টার অফ কার্ভেচার। তাহলে ছবি কোথায় তৈরি হবে, ছবি হবে অ্যাট অ্যাট সেন্টার অফ কার্ভেচার, সেন্টার অফ কার্ভেচারে আমার প্রতিবিম্ব তৈরি হবে। আচ্ছা ছবিটা কেমন ধরনের হবে, ছবি হবে আমার রিয়েল। আচ্ছা ছবি তৈরি হবে আমার ইনভার্টেড। আর ছবিটি কি হবে, সেম সাইজ, সেম সাইজ অ্যাজ অবজেক্ট। তাহলে আমার এখানে যখন কোনো বস্তুকে আমরা আমার অবজেক্ট যদি সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্রে যখন আমরা রাখবো, সেক্ষেত্রে আমার কি হবে, সেক্ষেত্রে আমার বস্তুর ছবি কোথায় পাবো, সেন্টার অফ কার্ভেচারেই তৈরি হবে। তাহলে কোনো বস্তুকে যদি আমরা সেন্টার অফ কার্ভেচারে রাখি তাহলে তার প্রতিবিম্ব সেন্টার অফ কার্ভেচারেই তৈরি হবে। আর আমার বস্তুর প্রকৃতি কেমন হবে, বস্তুটা আমার রিয়েল হবে। ঠিক আছে, ইমেজটা কেমন হবে, প্রতিবিম্ব রিয়েল হবে, ইনভার্টেড বা উল্টানো হবে। আর সেম সাইজ অ্যাজ অবজেক্ট, অবজেক্টের যা সাইজ আমার ইমেজেরও কি হবে না, সেম সেম সাইজ হবে। বুঝতে পেরেছো? আচ্ছা এরপর আমাদের কি কি করব না, বস্তুকে যখন সি এবং এফ এর মধ্যেখানে রাখবো, এটা হচ্ছে আমার আম, এটা হচ্ছে আমার হচ্ছে অবতল দর্পণ, অবতল দর্পণের এটা হচ্ছে আমার প্রিন্সিপাল অ্যাক্সিস। তো এই প্রিন্সিপাল অ্যাক্সিসের এখানটা হচ্ছে আমার পি, এখানটা হচ্ছে আমার এফ, আর এখানটা হচ্ছে আমার কি না সেন্টার অফ কার্ভেচার। তাহলে এবার কোনো বস্তুকে আমরা সি অ্যান্ড এফ সেন্টার অফ কার্ভেচার আর ফোকাসের যখন মধ্যখানে রাখবো তখন আমার কেমনভাবে তৈরি হবে, আলোক রশ্মি এখান থেকে কোথায় গেল, এইদিকে যখন যাবে সেটি কোথা দিয়ে পাস হবে, সেটি পাস হবে হচ্ছে আমার ফোকাস দিয়ে। এ বাবা, সেটি কোথা দিয়ে পাস হবে, ফোকাস দিয়ে সেটি কোথা দিয়ে আমার পাস হলো না, ফোকাস দিয়ে পার হলো। ঠিক আছে, আর এরকমভাবে যখন ফোকাস দিয়ে যাবে সেটি কি হবে না, সেটি আমার এরকমভাবে যাবে। আচ্ছা এখানটা ছবিটা আমাদের আঁকা হচ্ছে না ঠিকঠাক। হ্যাঁ, কোনো বস্তুকে যদি আমি কি না আমার হচ্ছে সেন্টার অফ কার্ভেচার এই ফোকাসের মধ্যিখানে রাখি তাহলে কি হবে না, এই যে আমার আলোক রশ্মি এখান থেকে আসবে তারপরে সমান্তরালভাবে এলে ফোকাসের মধ্যে দিয়ে গেলো, আর ফোকাস থেকে যদি আসে তাহলে সেটি কি প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে সমান্তরালভাবে যাবে। তাহলে আমার ইমেজ কোথায় তৈরি হবে, ইমেজ তৈরি কোথায়, ইমেজ। তাহলে কোনো বস্তুকে যদি আমরা সেন্টার অফ কার্ভেচার আর ফোকাসের মধ্যখানে রাখি তাহলে আমার স্যার ইমেজ কোথায় তৈরি হবে, ইমেজ তৈরি হবে আমার বিয়ন্ড সি, সেন্টার অফ কার্ভেচারের পিছনে তৈরি হবে। আচ্ছা সেম দিকে তৈরি হয়েছে মানে ইমেজ কেমন হবে, ইমেজ হবে আমার রিয়েল, আর কি হয়ে যাবে আমার ইনভার্টেড, মানে রিয়েল ইমেজ হবে আর ইনভার্টেড মানে উল্টানো হয়ে যাবে। আর ছবিটার সাইজ কেমন হবে, প্রতিবিম্বের সাইজ কেমন হবে, বস্তুর যা সাইজ আছে তার থেকে কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। ঠিক আছে, বিগ ইন সাইজ। বুঝতে পেরেছো? এর পরের পজিশন দেখবো, বস্তু যখন ফোকাসে রাখবো এবার আমরা, তাহলে বস্তুটাকে এবার যদি আমরা ফোকাসের মধ্যে রাখি সেক্ষেত্রে কি হবে, আমার আলোকগুলো সেরকমভাবে আসছে, আসার পরে কি সেটি আবার ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে, সেটি ফোকাস দিয়ে বেরিয়ে গেল। আচ্ছা আর এইখানের ক্ষেত্রে কেমন হবে, সেন্টার অফ কার্ভেচারের দিক দিয়ে আসছে এরকমভাবে। ঠিক আছে, সেন্টার অফ কার্ভেচারের দিক দিয়ে আসছে, তাহলে সেটি সেন্টার অফ কার্ভেচার দিয়েই বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে, আমার ইমেজ কোথায় তৈরি হবে, ইমেজ এরকম কোনো একটা জায়গায় অসীম দূরত্বে কোনো একটা জায়গায় তৈরি হবে। তাহলে বস্তুটাকে যখন আমরা ফোকাসে রাখবো সেক্ষেত্রে আমার ইমেজ কোথায় তৈরি হবে, ইমেজ তৈরি হবে অ্যাট ইনফিনিটি।
তাহলে বস্তুকে আমরা যদি ফোকাসে রাখি তাহলে বস্তুর ইমেজ কোথায় তৈরি হবে, ইনফিনিটিতে তৈরি হবে। ইমেজ কেমন ধরনের হবে, ইমেজ হবে রিয়েল। ঠিক আছে, যেহেতু যেদিকে আমরা বস্তু আছে সেদিকে যদি ছবি তৈরি হয় সেক্ষেত্রে আমার রিয়েল তৈরি হয়ে যাবে ইমেজ। আর কি হয়ে যাবে, আর রিয়েল হলে সেটা কি হয়ে যাবে, ইনভার্টেড হয়ে যাবে, ইনভার্টেড হয়ে যাবে। আর বস্তুটির সাইজ কি হবে, এক্সট্রিমলি বিগ, এক্সট্রিমলি বিগ। বুঝতে পেরেছ? তাহলে কি এক্সট্রিমলি বিগ বা ম্যাগনিফাইড। ঠিক আছে, এরপরে আমরা কি বস্তুটিকে যখন কি না মেরু এবং ফোকাসের মধ্যখানে রাখবো। ঠিক আছে, বস্তুটিকে যখন আমরা এরপরে কোথায় রাখবো না, এটা হচ্ছে আমার পি মেরু, এটা হচ্ছে আমার ফোকাস, আর এটা হচ্ছে আমার কি সেন্টার অফ কার্ভেচার। এরপর আমি যদি বস্তুটিকে কোথায় রাখবো, বস্তুটা রাখবো বিটুইন পোল অ্যান্ড ফোকাস। পোল আর ফোকাসের মধ্যখানে যদি কোনো বস্তুকে আমরা রাখি তাহলে সেক্ষেত্রে আমার ইমেজ কোথায় তৈরি হবে, সেক্ষেত্রে আমার তাহলে কি হবে, আমার কোনো বস্তুকে যদি ফোকাস আর পোলের মধ্যখানে রাখি তাহলে বস্তুটির ছবির প্রতিবিম্ব কোথায় দিতে হবে, বিহাইন্ড দ্য ইমেজ। তাহলে কোথায় তৈরি হবে, ইমেজ এইখানে তৈরি হবে, মানে কোথায় হবে, বিহাইন্ড দ্য মিরর। তাহলে দেখো বস্তুটাকে আমরা এদিকে রেখেছি, প্রতিবিম্ব এদিকে তৈরি হচ্ছে, মানে কি, মানে যে উল্টো দিকে তৈরি হচ্ছে। তো তৈরি হলে সেক্ষেত্রে আমার ইমেজটি কেমন হয়ে যাবে, ইমেজ হয়ে যাবে আমার ভার্চুয়াল, ভার্চুয়াল হয়ে যাবে। আর কি হয়ে যাবে, ভার্চুয়াল হলে কি হয়ে যাবে, ইমেজটি সোজা হয়ে যাবে, ইরেক্ট, ইরেক্ট বা সোজা। ঠিক আছে, আর কি হয়ে যাবে, ছবিটি ম্যাগনিফাইড বা বড়। বুঝতে পেরেছ? তাহলে কি বস্তুটাকে যদি আমরা ফোকাস আর পোলের মধ্যখানে রাখি তাহলে সেটি কোথায় তৈরি হবে, না সেটি তৈরি হবে আমার বিহাইন্ড দ্য মিরর, মিররের পেছনে তৈরি হবে। খুব ইম্পর্টেন্ট, এখান থেকে বারবার প্রশ্ন আসে। ঠিক আছে, বাকি প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের ছবি কোথায় তৈরি হচ্ছিল, ছবি মিররের আমরা যেদিকে বস্তু রাখছিলাম সেদিকেই, মানে প্রত্যেকটা ক্ষেত্রেই আমার ছবি কেমন হচ্ছিল, আমার ছবি প্রত্যেকটা ক্ষেত্রে রিয়েল হচ্ছিল আর ইনভার্টেড হচ্ছিল। আর এই একটাই মাত্র কেস, যখন কি কোনো বস্তুকে আমরা ফোকাস আর পোলের মধ্যখানে রাখবো সেই ক্ষেত্রে আমার ইমেজ বা প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, বিহাইন্ড দ্য মিরর। আর ইমেজ কেমন হবে, আমার ইমেজ হয়ে যাবে ভার্চুয়াল, ইরেক্ট, ভার্চুয়াল হয়ে যাবে, ইরেক্ট হয়ে যাবে, আর ম্যাগনিফাইড হয়ে যাবে। বুঝতে পেরেছো? এরপরে কি অবতল দর্পণের আমাদের ব্যবহার, অবতল দর্পণ আমরা কোথায় ব্যবহার করি, অবতল দর্পণ আমরা টর্চে ব্যবহার করি। ঠিক আছে, সার্চ লাইটে ব্যবহার করি, কারণ কি আমাদের অবতল দর্পণ ফোকাস করতে ব্যবহৃত হয়, সেই জন্য ফোকাস করার জন্য টর্চ লাইট, ঠিক আছে, সার্চ লাইট, গাড়ির হেডলাইট, ঠিক আছে, সেভিং দর্পণ, ঠিক আছে, দাঁতের যে ডাক্তার আছে তারা ব্যবহার করে, এবং সৌরচুল্লিতে তীব্র তাপ উৎপাদনের জন্য আমরা কি অবতল দর্পণ ব্যবহার করি। আচ্ছা, এরপর আমাদের কি আছে না উত্তল দর্পণ। উত্তল দর্পণ বা কনভেক্স মিরর, কনভেক্স মিররের প্রতিবিম্ব গঠন অবতল দর্পণের তুলনায় অনেক সহজ। কেন, কারণ কি বস্তুর অবস্থান যেখানেই হোক না কেন প্রতিবিম্বর প্রকৃতি প্রায় একই থাকে। কি বস্তুর অবস্থান যেখানেই হোক প্রতিবিম্ব প্রায় একই থাকে। উত্তল দর্পণ সর্বদা কি তৈরি করে, অসৎ এবং সমশীর্ষ বা ইরেক্ট বা সোজা। ঠিক আছে, মাথা ওপরের দিকে, তাহলে মাথা ওপরের দিকেই থাকবে, মানে ইমেজে বা দর্পণের মধ্যে মাথা নিচের দিকে, পা ওপর দিকে এরকম হয়ে যাবে না, এবং কি আকারে ছোট প্রতিবিম্ব গঠন হয়। খুব ইম্পর্টেন্ট। তাহলে আমার অবতল দর্পণে, উত্তল দর্পণে বা কনভেক্স মিররে কি হয়, সর্বদা আমাদের প্রতিবিম্ব কেমন হয়, অসৎ হয় বা ভার্চুয়াল হয়, সমশীর্ষ বা ইরেক্ট হয়, এবং আকারে ছোট বা ডিমিনিশ হয়। ঠিক আছে, উত্তল দর্পণের ক্ষেত্রে প্রথমত দুটি ক্ষেত্রে আলোচনা করা হয়। একটা কি, বস্তু যখন অসীম দূরত্ব থেকে আসে। ঠিক আছে, এই তো হচ্ছে আমাদের কি কনকেভ মিরর, তাই তো, কনভেক্স মিরর। এই কনভেক্স মিরর এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিস, প্রিন্সিপাল অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের পোল। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কি না ফোকাস, আর এটা হচ্ছে আমাদের কি সেন্টার অফ কার্ভেচার। এবার ধরো কোনো বস্তু অসীম দূরত্বে আছে, সেই অসীম দূরত্ব থেকে যখন আসবে সেক্ষেত্রে কি হবে, অসীম দূরত্ব থেকে কোনো আলোক রশ্মি আসছে, এসে কোথায় মিলিত হবে, এসে মিলিত হবে ফোকাসে। তাই তো, অসীম দূরত্ব থেকে এসে কোথায় মিলিত হবে, ফোকাসে। তাহলে ইমেজ কোথায় তৈরি হবে, ইমেজ তৈরি হবে আমার অ্যাট দ্য প্রিন্সিপাল ফোকাস। ঠিক আছে, অ্যাট ফোকাস, আর কোথায় হবে, বিহাইন্ড দ্য মিরর। প্রিন্সিপাল অ্যাট ফোকাস তৈরি হবে, আর বিহাইন্ড দ্য মিরর, মিররের পেছনে এটি হবে। বুঝতে পেরেছো? আর আমার কি হবে এরপরে, তাহলে আর ছবিটি তাহলে কেমন হবে, ছবিটিতে এইদিকে আছে যখন, সর্বক্ষেত্রে আমার কি হয়ে যাবে, বস্তু আমার এদিকে আছে আর প্রতিবিম্ব আমার দর্পণের দিকে তৈরি হয়েছে, মানেই আমার কি হয়ে যাবে না, আমার ভার্চুয়াল ছবি তৈরি হবে। আর কি হয়ে যাবে, ইরেক্ট বা সোজা হবে। আর আমার কি হয়ে যাবে, ছবিটি কেমন হবে, ডিমিনিশ বা ডিমিনিশ।
ঠিক আছে। এরপরে আমার কি, বস্তু যখন অসীম এবং মেরুর বা পোলের মধ্যে যে কোনো অবস্থানে থাকে, এই হচ্ছে আমার কনকেভ মিরর বা কনভেক্স মিরর, এই প্রিন্সিপাল অ্যাক্সিস, এটা হচ্ছে আমার পোল, আর পোল আর এটা হচ্ছে অসীম দূরত্ব। অসীম দূরত্বের মধ্যে মধ্যবর্তী কোনো যদি জায়গায় আমার বস্তুটি থাকে, সেক্ষেত্রে আমার কি হবে, সেক্ষেত্রে বস্তুটি আমার কোথায় তৈরি হবে, সেক্ষেত্রে আমার পোল আর ফোকাস, এই পোল আর ফোকাসের মধ্যখানে মানে এইরকম জায়গায় আমার বস্তুটির প্রতিবিম্ব গঠিত হবে। ঠিক আছে, এইরকম জায়গায় বস্তুটির প্রতিবিম্ব গঠন হবে। তাহলে যদি বস্তু যখন অসীম এবং মেরুর মধ্যে কোনো অবস্থানে থাকে, সেক্ষেত্রে আমার প্রতিবিম্ব কোথায় তৈরি হয়, সেক্ষেত্রে প্রতিবিম্ব বা ইমেজ আমার তৈরি হয় কি, বিটুইন পি অ্যান্ড এফ, তৈরি হয় বিটুইন পি অ্যান্ড এফ এর মধ্যখানে তৈরি হয়। ঠিক আছে, আর ছবি কেমন হয়, ভার্চুয়াল হবে, ইরেক্ট হবে, আর ডিমিনিশ হবে। বুঝতে পেরেছো? আর উত্তল দর্পণ কোথায় ব্যবহার করা হয়, গাড়ির রিয়ার ভিউ মিররে। ঠিক আছে, কিসের জন্য না, বৃহৎ ক্ষেত্রফল দেখা যায়, এতে গাড়ির পেছনে বিশাল এলাকা একসঙ্গে দেখা সম্ভব। আর আমার কোথায় ব্যবহার করা হয়, দোকানের নিরাপত্তা দর্পণ হিসেবে ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয় এগুলো তোমরা এখান থেকে পড়ে নেবে। আচ্ছা, এরপরে আমরা দেখবো কি সাইন কনভেনশন। সাইন কনভেনশন মানে কি, এই যে গলীয় দর্পণে আমাদের মিররের যে মিরর টাইপের যে ম্যাথগুলো আমরা করব, সেই ম্যাথগুলো করার জন্য কি না, আমাদের এইগুলো আমাদের দর্পণের এই যে প্রতিবিম্ব চিহ্নের নিয়মগুলো আমাদের জানতে হবে। চিহ্নের নিয়ম কি, এই যে দর্পণ আছে, দর্পণের যখনই আমরা এই দিকে যাব, বাঁ দিকে যাব, সেক্ষেত্রে সবসময় আমাদের নেগেটিভ সাইন, সাইন কেমন হবে, মাইনাস। ঠিক আছে, এইদিকে গেলে কি হয়ে যাবে, সাইন আমাদের প্লাস। ঠিক আছে, দর্পণের ওপর দিকে যখন যাব, ওপর দিকে যখন যাব তখন কি হয়ে যাবে আমার প্লাস, আর যখন নিচের দিকে যাব তখন কি হয়ে যাবে মাইনাস। বুঝতে পেরেছো? এইটা জানলেই হবে। এ দেখো, কি না, আপাতিত রশ্মির দিক মাপা দূরত্ব ধনাত্মক ধরা হয়, আর আপাতিত রশ্মির বিপরীত দিক মাপা দূরত্ব ঋণাত্মক ধরা হয়। ঠিক আছে, মানে রশ্মি যেদিক থেকে আসবে, যে রশ্মি যেদিক থেকে আসবে সেই দিকটাকে আমরা কি না প্লাস ধরবো, আর রশ্মি যেদিক আসার বিপরীত দিক কোনটা, এই দিকটা, এই দিকটাকে তাহলে আমরা নেগেটিভ ধরবো। ঠিক আছে, বস্তুর দূরত্ব সবসময় ঋণাত্মক হয়, কারণ বস্তু সবসময় কি হবে, যদি আমার যে কোনো কনভেক্স মিরর বা কনকেভ মিরর, বস্তুকে সবসময় আমরা কি এই মিররের সামনের দিকেই রাখবো। মিররের সামনের দিকে মানে কোন দিক হচ্ছে, এই দিক হচ্ছে, মানে রশ্মি যে দিক থেকে আসছে তার উল্টো দিকে হচ্ছে। তো সেক্ষেত্রে সবসময় আমার কি, বস্তুর দূরত্ব সবসময় আমার কি হবে, মাইনাস হবে। বুঝতে পেরেছো? তাহলে বস্তুর দূরত্ব সবসময় কি হয়, ঋণাত্মক হয়। আর ফোকাস দৈর্ঘ্য, ফোকাস দৈর্ঘ্যটা খুব ইম্পর্টেন্ট। ফোকাস দৈর্ঘ্য যদি অবতল দর্পণ হয়, অবতল দর্পণের ক্ষেত্রে ঋণাত্মক হয়। কারণ কি, অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য আমার সবসময় কি হয়, এই যে আমার যদি অবতল দর্পণ নিয়ে, অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য কোন দিকে হয়, এইদিকে হয়। তাহলে ফোকাস দৈর্ঘ্য অবতল দর্পণের ক্ষেত্রে কি হয়, মাইনাস। আর উত্তল দর্পণ, উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য কোন দিকে হয়, এইদিকে হয়। তাহলে ফোকাস দৈর্ঘ্য কি হয়ে যাবে, প্লাস। ঠিক আছে, অবতল দর্পণের ক্ষেত্রে ঋণাত্মক হয় ফোকাস দৈর্ঘ্য, আর উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য কি হয়, ধনাত্মক হয়। আর প্রতিবিম্বের দূরত্ব ভি কি হয়, সৎ প্রতিবিম্বের জন্য যদি সৎ প্রতিবিম্ব হয় তাহলে কি হয়, ঋণাত্মক হয় দর্পণের সামনে, আর যদি অসৎ প্রতিবিম্ব হয় বা আমাদের ভার্চুয়াল হয়, সেক্ষেত্রে ধনাত্মক বা দর্পণের পেছনে হয়। ঠিক আছে। আচ্ছা, দর্পণের গাণিতিক সূত্র, দর্পণের সূত্রটা কি, তো দর্পণের সূত্র হচ্ছে 1/, এক মিনিট, দর্পণের সূত্রটা তাহলে আমাদের কি, 1/v প্লাস 1/u সমান 1/f। বুঝতে পেরেছো? খুব ইম্পর্টেন্ট। 1/v, এখানে ভিটা কি, ভি হচ্ছে আমার ইমেজ ডিস্টেন্স। ইমেজ ডিস্টেন্স কোথা থেকে, এই যে আমার দর্পণ নেবো, দর্পণের এই যে আমার প্রিন্সিপাল অ্যাক্সিস, আর এখানে হচ্ছে যে মেরু বা পি থাকবে, মেরু, এই দর্পণের এই মেরু বা পি থেকে বস্তুর দূরত্বটাকে আমরা কি বলি, ইউ। ঠিক আছে, আর ভি হচ্ছে কি ইমেজ ডিস্টেন্স, কোথা থেকে, বস্তুর ধরে এখানে আছে, তো এইখান থেকে হচ্ছে আমার হচ্ছে পি, পি এর যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা হয়ে যাবে আমার ইমেজ ডিস্টেন্স। ঠিক আছে, আর ফোকাল লেন্থ কি হয়ে যাবে, দর্পণের মেরু থেকে মুখ্য ফোকাসের দূরত্ব, ধরো মুখ্য ফোকাস এইখানে, তো মুখ্য ফোকাস থেকে এই যে আমার প্রিন্সিপাল এই যে পোলের যে দূরত্ব, সেটাকে আমাদের কি বলছি না, ফোকাল লেন্থ বলছি। ঠিক আছে, এই রিলেটেড অঙ্ক আমরা এরপরে করব। এরপর আমাদের কি আসে না, রৈভিক বিবর্তন বা লিনিয়ার ম্যাগনিফিকেশন। ম্যাগনিফিকেশন এম সমান কি হয়, এম সমান হয়ে যায় হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট, মানে ইমেজের দূরত্ব, ইমেজের দৈর্ঘ্য বাই অবজেক্টের দৈর্ঘ্য। ঠিক আছে, এটাকে আমরা আর একরকম ভাবে কেমন ভাবে লিখতে পারি, ম্যাগনিফিকেশন সমান মাইনাস ভি বাই ইউ, মানে মাইনাস ভি মানে হচ্ছে
প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব। বুঝতে পেরেছো? আচ্ছা, এখানে এইচ অফ আই মানে হচ্ছে কি প্রতিবিম্বের উচ্চতা, এইচ অফ ও মানে হচ্ছে বস্তুর উচ্চতা। এবার এম যদি ধনাত্মক হয় তাহলে কি হয়, প্রতিবিম্ব অসৎ হবে এবং সমশীর্ষ হবে। আর এম যদি ঋণাত্মক হয় তাহলে কি প্রতিবিম্ব সৎ এবং অবশীর্ষ হবে। ঠিক আছে, এরপর এই রিলেটেড কিছু ম্যাথ আছে, ঠিক আছে, কোশ্চেন আছে আর ম্যাথ আছে, কিছু নিউমেরিক্যালস আছে, যেগুলো তোমাদের এগুলো দেখলে কি হয়ে যাবে, খুব হেল্পফুল হবে। ঠিক আছে, চ্যাপ্টারটি বোঝার ক্ষেত্রে। চলো সেগুলো শুরু করা যাক। এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন আমাদের কি, স্ফেরিক্যাল মিরর হ্যাজ এ ফোকাল লেন্থ -10 সেন্টিমিটার, হোয়াট টাইপ অফ মিরর ইট ইজ লাইকলি টু বি। মানে এইটা কি ধরনের দর্পণ হতে পারে সেটি তোমরা বলো, কমেন্ট সেকশনতে এটি তোমরা জানাও আমায় কি হবে। দেখো কি বলেছে এখানে, ফোকাস দৈর্ঘ্য কি বলেছে আমার, ফোকাস দৈর্ঘ্য -10 সেন্টিমিটার। আচ্ছা, এখানে যে মাইনাস সাইনটা আছে, নেগেটিভ সাইন, ফোকাস দৈর্ঘ্য নেগেটিভ কখন হয়, ফোকাস দৈর্ঘ্য নেগেটিভ সবসময় কিসের জন্য হয় না, আমার কনকেভ মিররের জন্য, কনকেভ মিররের জন্য। ঠিক আছে, কারণ কি আমার এটা হচ্ছে কনকেভ মিরর, আর কনকেভ মিররের ফোকাস কোথায় হয়, এইদিকে হয়, তাহলে দর্পণের এই দিকে যখনই হবে তখনই আমার কি হয়ে যাবে, তখনই আমার কি হয়ে যাবে না, নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ফোকাস দৈর্ঘ্য -v মাইনাস রয়েছে মানে আমার এটা কনকেভ মিরর, আর 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য মানে কি, এর মানে হচ্ছে আমার 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য এদিকে অবস্থিত। এটি কি ধরনের দর্পণ হতে পারে, কনকেভ মিরর হতে পারে। ঠিক আছে, আর যদি আমার এখানে +v হতো, পজিটিভ হতো, তাহলে সেক্ষেত্রে আমার কি হতো, এটা কনভেক্স মিরর, কনভেক্স মিরর হতো। ঠিক আছে, 2 নম্বর প্রশ্নটা কি বলেছে, 2 নম্বর প্রশ্ন বলেছে কি না, হোয়াট ইজ দ্য ম্যাগনিফিকেশন প্রডিউস বাই এ রিয়ার ভিউ মিরর ফিটেড ইন এ ভেহিকেল। আচ্ছা, যানবাহনে ব্যবহৃত যে রিয়ার ভিউ মিরর আছে সেটি পিছনের দৃশ্য দেখার দর্পণ কি দ্বারা উৎপন্ন বিবর্ধন কত হয়। মানে দেখো, উত্তল দর্পণ এখানে কি ব্যবহার করা হয়, যানবাহনের দৃশ্য দেখার জন্য প্রথমে আমার কি করা হয় না, উত্তল দর্পণ ব্যবহার করা হয়। উত্তল দর্পণ বা কনভেক্স মিরর, প্রথমে আমার কনভেক্স মিরর ব্যবহার করা হয়। আর উত্তল দর্পণ কি করে, এই উত্তল দর্পণ সর্বদা আমার বস্তুর থেকে ছোট প্রতিবিম্ব গঠন করে, ছোট করে, এবং কি হয় না, সোজা হয়, সেটি সোজা হয়, আর কি হয়, সমশীর্ষ হয়। ঠিক আছে, সমশীর্ষ বা হচ্ছে যে সমশীর্ষ। ঠিক আছে, আর আমার ছবি তৈরি করে, আর এটা বিবর্ধন কি হয়, আর এটা বিবর্ধন বা ম্যাগনিফিকেশন আমার কি হয়, ম্যাগনিফিকেশন <1 হয়, ম্যাগনিফিকেশন কি হয়, <1, মানে কি বস্তুর হাইটের থেকে আমার ম্যাগনিফিকেশন কি হয়ে যায়, ছোট হয়ে যায়। বুঝতে পেরেছ? আচ্ছা, যদি আমার ম্যাগনিফিকেশন এখানে যদি পজিটিভ হয় তাহলে হচ্ছে কি প্রতিবিম্বটি সোজা হবে। আচ্ছা, এরপর আমার 3 নম্বর প্রশ্ন কি বলেছে, রেস ফ্রম সান কনভার্জ অ্যাট এ পয়েন্ট 15 সেন্টিমিটার ফ্রম এ কনভেক্স মিরর। ঠিক আছে, কি বলেছে না, সূর্য থেকে আসা রশ্মিগুলো একটি অবতল দর্পণের সামনে 15 সেন্টিমিটার দূরে বিন্দুতে মিলিত হয়। দেখো প্রথমে বলেছে কি আমার অবতল দর্পণ, অবতল দর্পণ যেহেতু বলেছে, সূর্য থেকে রশ্মিগুলো কি না, সূর্য থেকে আসা আমার রশ্মিগুলো অবতল দর্পণের ক্ষেত্রে সমান্তরাল রশ্মি প্রতিফলনের পরে মিলিত হয়। যেখানে কোথায় মিলিত হয়, অবতল দর্পণের ক্ষেত্রে, এই যে আমার অবতল দর্পণ আছে, অবতল দর্পণে কি হয়, যখন আলোক রশ্মিগুলো সমান্তরাল ভাবে আসে, এসে কোথায় মিলিত হয়, এসে মিলিত হয় হচ্ছে আমার ফোকাসে মিলিত হয়। কোথায় মিলিত হয় না, ফোকাসে মিলিত হয়। তাহলে আমার এখান থেকে কি 15 সেন্টিমিটার দূরে একটি বিন্দুতে মিলিত হয় যেহেতু বলেছে, তাহলে আমার এখান থেকে ফোকাস কি হয়ে যাব, ফোকাস 15 সেন্টিমিটার পেয়ে যাব। কিন্তু এখানে ফোকাসটা আমার কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, কারণ এই দিকে তৈরি হচ্ছে যেহেতু, সেই জন্য আমার কি হয়ে যাবে, ফোকাস মাইনাস হয়ে যাবে। কি যাই হোক, তারপর আমার কি বলেছে, তাহলে 15 দূরে একটি বিন্দুতে মিলিত হয়, তাহলে বস্তুটি কোথায় রাখলে তার প্রতিবিম্বের আকার বস্তুর আকারের সমান হয়। এবার আমরা কি বলেছি, বস্তুকে কোথায় রাখলে তার বস্তুর আকার আর প্রতিবিম্বের আকার সমান হয়, যদি আমরা সেন্টার অফ কার্ভেচারে রাখি। তাহলে সেন্টার অফ কার্ভেচারে রাখতে গেলে এই সেন্টার অফ কার্ভেচার থেকে যে পোলের দূরত্বটা, সেটাকে আমরা কি বলি, আর বা রেডিয়াস অফ কার্ভেচার। সেই রেডিয়াস অফ কার্ভেচারটা সমান কি হয় আমার, এটা হচ্ছে 2, এখানটা আমার এটা হয়ে যাবে আমার 2f। ঠিক আছে, আর সমান 2f হয়ে যায়, তাহলে 2 ইন্টু 15 মানে 30 সেন্টিমিটার আমার অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছ? আচ্ছা, পরের প্রশ্নটা দেখবো। দেখো 4 নম্বর প্রশ্নটা কি বলেছে না, অ্যান অবজেক্ট ইজ প্লেস অ্যাট এ ডিস্টেন্স অফ 8 সেন্টিমিটার। অবজেক্ট ডিস্টেন্স কি হয়, সবসময় অবজেক্ট ডিস্টেন্স ইউ সবসময় কি বলেছি আমরা না, অবজেক্টের ডিস্টেন্স সবসময় আমাদের মাইনাস হয়। কত বলেছে, 8 সেন্টিমিটার। এরপর কি বলেছে, অফ এ কনভেক্স মিরর, কনভেক্স মিরর অফ ফোকাল লেন্থ 12 সেন্টিমিটার। ফোকাল লেন্থ কত বলেছে, 12 সেন্টিমিটার।
আর কনভেক্স মিরর যেহেতু আছে, কি জানি আমরা, কনভেক্স মিররে ফোকাস দৈর্ঘ্য সবসময় কি হয়, পজিটিভ হয়, ঠিক আছে। আর যদি এখানে আমার কনভেক্সের ফোকাস দৈর্ঘ্য সবসময় পজিটিভ হয়, আর যদি আমার কনকেভ থাকতো বা অবতল থাকতো, সেক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য কী হয়ে যেত, আমার নেগেটিভ হয়ে যেত, ঠিক আছে। আচ্ছা, ফোকাস দৈর্ঘ্য এটা হলে ফাইন্ড দ্য পজিশন অফ দ্য ইমেজ ফর্ম, তাহলে ইমেজ ফর্ম মানে আমার এখানে ভি কত হবে সেটা জানতে চেয়েছে। এবার আমরা মিরর ফর্মুলা কি জানি, মিরর ফর্মুলা আমরা জানি 1/v প্লাস 1/u সমান কি না 1/f। তাহলে আমার ভি বের করতে হবে, তাহলে 1/v সমান কি 1/f মাইনাস 1/u। তাহলে এখানে আমার 1/f, এফ কত বলে দিয়েছে, আমার এফ হচ্ছে প্লাস 12 মাইনাস 1/u, ইউ কত আমার -8, তাহলে এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, সমান কি 1/12 প্লাস 1/8। এদের লসাগু কত হয়ে যাবে, 8 আর 12 লসাগু হয়ে যাবে 24, 12 দুগুণে 24 প্লাস 8 3 24 সমান, তাহলে কি পেলাম 5/24। তাহলে 1/v সমান 5/24, তাহলে ভি সমান কত 24/5, 24/5 সমান কত না 5 4 20 4.8, ঠিক আছে। তাহলে আমরা ভি কত পেয়ে গেলাম 4.8 সেন্টিমিটার, বুঝতে পেরেছ। আচ্ছা, পরের প্রশ্নটা দেখবো, খুব সহজ অঙ্ক, একটুখানি বুঝতে পারলে, কনসেপ্টটা বুঝতে পারলে তোমরা করতে পারবে, ঠিক আছে। 5 নম্বর প্রশ্নটা বলেছে দ্য অবজেক্ট ডিস্টেন্স অফ এ কনকেভ মিরর ইজ 20 সেন্টিমিটার, মানে আমার ইউ কত বলে দিয়েছে, ইউ বস্তুর দূরত্ব সবসময় মাইনাস হবে, তাহলে -24 সেন্টিমিটার। অ্যান্ড ইমেজ ডিস্টেন্স ইজ 12 সেন্টিমিটার ইন ফ্রন্ট অফ এ মিরর, মানে কি মিররের সামনে, মানে মিররের সামনে আমার যদি ইমেজ তৈরি হয়, সেক্ষেত্রে আমার কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তাহলে -12 সেন্টিমিটার। তাহলে ইউ আমার হয়ে গেলো -24 সেন্টিমিটার, ভি -12 সেন্টিমিটার, ঠিক আছে। আচ্ছা, ম্যাগনিফিকেশন, তাহলে আমার কি জানতে চাইছে, দেন দ্য ফাইন্ড দ্য ম্যাগনিফিকেশন, তাহলে ম্যাগনিফিকেশন সমান কি জানি -v/u, তাহলে কি -v/u, তাহলে মাইনাস, এখানে ভি এর মান কত, ভি এর মান হচ্ছে -12, আর ইউ এর মান কত আমার এখানে, ইউ এর মান হচ্ছে -24, তো মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে এখানে কত গেলো 12 দুগুণে 24 সমান -1/2, তাহলে আমার বিবর্ধন কত হয়ে যাবে, বিবর্ধন হয়ে যাবে -1/2, অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, পরের প্রশ্নটা দেখবো। পরের এই যে প্রশ্নগুলো আছে, এইগুলো কি না আমার প্রিভিয়াস ইয়ারে যেমন ধরনের কোশ্চেন এসছে, সেই ধরনের কোশ্চেন এখানে আমরা এগুলো দিয়েছি, ঠিক আছে। যেমন এটা হচ্ছে এএলপিতে এরকম ধরনের কোশ্চেন অনেকবার এসছে এর আগে। তো কি বলেছে, অ্যান অবজেক্ট ইজ প্লেসড অ্যাট এ ডিস্টেন্স অফ 20 সেন্টিমিটার ফ্রম এ কনকেভ মিরর, কি বলেছে, অ্যান অবজেক্ট ইজ প্লেসড অ্যাট এ ডিস্টেন্স অফ 20 সেন্টিমিটার, মানে এখানে ইউ আমার কত, ইউ হয়ে যাবে আর মাইনাস হয়ে যাবে, সবসময় বস্তুর দূরত্ব মাইনাস হয়, তাই -20 সেন্টিমিটার ফ্রম এ কনকেভ মিরর অফ দ্য ফোকাল লেন্থ 10 সেন্টিমিটার, ফোকাল লেন্থ কত 10 সেন্টিমিটার। আচ্ছা, এখানে আমরা বলেছে কনকেভ মিরর ফোকাস দৈর্ঘ্য কি হয়, সবসময় নেগেটিভ হয়, ঠিক আছে। তাহলে ফাইন্ড দ্য পজিশন অ্যান্ড নেচার অফ দ্য ইমেজ, তাহলে পজিশন অ্যান্ড নেচার অফ দ্য ইমেজ আমাকে বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে পজিশন অফ নেচার অফ দ্য ইমেজ আমাকে যদি বের করতে হয়, তাহলে ইমেজের আমাকে এখান থেকে ভি বের করতে হবে, তাহলে ভি বের করতে হলে কি হয়, আচ্ছা, তাহলে এখান থেকে আমার ভি বের করতে হবে, ঠিক আছে। তাহলে ভি বের করার আমাদের সূত্র কি না 1/v প্লাস 1/u সমান 1/f, বা তাহলে 1/v সমান কি হয়ে যাচ্ছে 1/f মাইনাস 1/v সমান 1/f, এফ এর মান কত আমার এখানে -10 মাইনাস 1/v, ভি এর মান কত -20, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি সমান 20 লসাগু যদি হয়, তাহলে এখান থেকে যাচ্ছে -2, আর মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে +1, তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি না -1/20, বুঝতে পেরেছো। তাহলে এখান থেকে আমরা ভি কি পেয়ে যাবো, 1/v আছে, তাহলে ভি হয়ে যাবে -20 সেন্টিমিটার, তাহলে ভি এর মান কি পেলাম আমরা এখান থেকে -20 সেন্টিমিটার। আর এই যে তাহলে আমার -20টা আছে, এই মাইনাস মানে কি, এই মাইনাস মানে আমার কি হবে, এখানে আমার রিয়েল ইমেজ হবে, ঠিক আছে, দর্পণের সামনে তৈরি হবে, মানে রিয়েল ইমেজ হবে, আর রিয়েল হলে ছবি কেমন হবে, ইনভার্টেড হবে, তাই তো। আর কি হবে, সেম সাইজ, যেহেতু এখানে বিবর্ধন নেই, সেম সাইজ কি করে বুঝবো আমরা, বিবর্ধন দেখতে হবে আমাদের, এ ম্যাগনিফিকেশন সমান কি -v/u, এখানে হচ্ছে আমার ভি কত, এখানে ভি আমার বেরোলো -20, আর আমার ইউ কত, ইউ হচ্ছে আমার কত -20,
-20 কেটে কেটে গেল সমান 1। বিবর্ধন যেহেতু 1 হয়েছে তাহলে আমাদের কি হবে, ইমেজের সাইজও আমার সেম হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার কি আমাদের 2 নম্বর যে কোশ্চেনটা ছিল সেই 2 নম্বর কোশ্চেনটা কি বলেছে, এ কনভেক্স মিরর হ্যাজ এ রেডিয়াস অফ কার্ভেচার 30 সেন্টিমিটার। কনভেক্স মিররের রেডিয়াস অফ কার্ভেচার কি বলেছে, কনভেক্স মিররের রেডিয়াস অফ কার্ভেচার 30 সেন্টিমিটার। এখানে কত বলে দিচ্ছে, আর সমান 30 সেন্টিমিটার। তাহলে আর যদি 30 সেন্টিমিটার হয় তাহলে আমরা ফোকাস কি বের করতে পারবো, ফোকাস সমান কি জানি, r/2 সমান তাহলে 30/2 মানে হয়ে যাচ্ছে আমাদের 15 সেন্টিমিটার। কিন্তু এবার এখানে ফোকাস আমাদের কিসে বলেছে, এখানে কার্ভেচার তো কনভেক্স মিরর, কনভেক্স মিররের ফোকাস সবসময় কি হয়, পজিটিভ হয়। সেই জন্য আমাদের এখানটা কি হয়ে যাবে, এটা প্লাস 15 সেন্টিমিটার, রেডিয়াস অফ কার্ভেচার তাহলে কি হয়ে যাবে, প্লাস 15 সেন্টিমিটার। আর এখানে কি বলেছে, ইফ অ্যান অবজেক্ট ইজ প্লেস অ্যাট 20 সেন্টিমিটার, তাহলে আমার এখানে ইউ কত বলে দিয়েছে, ইউ বলে দিয়েছে আমার 20 সেন্টিমিটার, আর ইউ সবসময় মাইনাস হয়, -20 সেন্টিমিটার ফ্রম দ্য মিরর। ফাইন্ড দ্য ম্যাগনিফিকেশন। ম্যাগনিফিকেশন বের করতে গেলে আমাকে কি দরকার লাগে, ম্যাগনিফিকেশন সমান আমরা কি জানি, -v/u। তাহলে আমার তো এখানে ভি দিয়ে ইউ দিয়ে দিয়েছে, আমাকে তো ভি দেয়নি, তাহলে আমাকে এখান থেকে প্রথমে ভি এর মান বের করতে হবে। ঠিক আছে, তাহলে ভি এর মান বের করতে হলে আমরা কি ফর্মুলা জানি, 1/v প্লাস 1/u সমান 1/f। আচ্ছা, তাহলে আমার 1/v সমান 1/f মাইনাস 1/u। তাহলে এখানে হচ্ছে আমার কি 1/f, এফ এর মান কত পাচ্ছি আমরা, এফ এর মান কত পেয়েছি 15 সেন্টিমিটার, 1/15 মাইনাস 1/u, ইউ এর মান কত পেলাম -20। তাহলে এখান থেকে কত পেলাম, 15×60 লসাগু হচ্ছে 15 4 60, 4 মাইনাসে মাইনাসে প্লাস 20 3 60 3 সমান কত, 4 আর 3 7/60। তাহলে 1/v এর মান এটা পেলাম। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, ভি সমান তাহলে কত না মাইনাস, নেই না মাইনাস কেন, প্লাস হবে 60/7। তাহলে ম্যাগনিফিকেশন, আমরা ম্যাগনিফিকেশন এখান থেকে কি পেয়ে যাব, ম্যাগনিফিকেশন সমান কি -v/u সমান -v এর মান কত পেলাম আমরা 60/60, 60/7/u আমার কত পেয়েছি, ইউ হচ্ছে -20। তাহলে এই মাইনাস মাইনাস কেটে গেল, সমান তাহলে কি হয়ে যাবে, 60/7 × 14 140, 0 0 কেটে গেল। তাহলে এখান থেকে আমার ম্যাগনিফিকেশন হয়ে যাবে, এটা যদি কাটাকুটি করি তাহলে এখান থেকে আমার ম্যাগনিফিকেশন আমার লাগভাগ চলে আসবে কত, 0.43। ঠিক আছে, আচ্ছা 0.43 যখনই চলে আসবে তাহলে আমার বিবর্ধন হয়ে যাবে কত, 0.43, রাইট আনসার হয়ে যাবে। বুঝতে পেরেছ? আচ্ছা, আমাদের তারপরে প্রশ্ন কি বলেছে, এই কনকেভ মিররে, কনকেভ মিরর প্রথমে বলে দিয়েছে, তাহলে কি প্রডিউস এ রিয়েল ইমেজ 3 টাইমস দ্য সাইজ অফ অবজেক্ট। বলছে রিয়েল ইমেজ করছে 3 টাইমস তৈরি করছে, মানে কি 3 গুণ। মানে তাহলে আমার এখান থেকে আমি কি পেয়ে ম্যাগনিফিকেশন সমান কত পেয়ে যাচ্ছি না 3 টাইমস। ঠিক আছে, আচ্ছা কনকেভ মিরর এখানে বলে দিয়েছে, কনকেভ মিররের ম্যাগনিফিকেশন আমার কি হয়ে যাবে, এখানে মাইনাস হয়ে যাবে, কারণ কিসের জন্য, কারণ রিয়েল ইমেজ তৈরি হচ্ছে, রিয়েল ইমেজ সবসময় কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। এম সমান তাহলে কি পাচ্ছি আমার এখান থেকে -3। আচ্ছা, এরপর আমার কি বলেছে, অবজেক্ট প্লেস আর 10 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা কি হচ্ছে, অবজেক্ট মানে ইউ সমান কত না -10 সেন্টিমিটার। এখান থেকে আমরা ভি যদি বার করি, ভি যদি বের করি তাহলে কি হয়ে যাবে, আমরা কি জানি এম সমান -v/u, বা এম মানে হচ্ছে কত আমার -3 সমান হচ্ছে কত -v/u মানে কত -10। তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে ভি সমান কত হয়ে গেল -30 সেন্টিমিটার। ভি এর মান বের গেল -30 সেন্টিমিটার। এবার আমাকে কি বলেছে, ফোকাল লেন্থ বের করতে বলেছে। তাহলে ফোকাল লেন্থ আমরা কি পেয়ে যাব, ফোকাল লেন্থ সমান কি জানি, ফোকাস সমান কি 1/v প্লাস 1/u সমান 1/v এর মান কত পেলাম -30 প্লাস 1/u এর মান কত -10 সমান 30, আর 10 এর লসাগু হয়ে গেল আমার 30। তাহলে গেল কত -1 প্লাস মাইনাস -10 3 30 সমান কত হলো, তাহলে ফোকাসের মান আমরা কত পেলাম এখান থেকে, ফোকাস সমান 30/4। তাহলে কত হয়ে গেল, এটা সমান -7.5। ঠিক আছে, তো আমাদের ফোকাসে কত -7.5 সেন্টিমিটার। বুঝতে পেরেছো? পরের প্রশ্নটা দেখবো, খুব সহজ অঙ্ক, জাস্ট কনসেপ্টটা বুঝতে পারলে আর কিচ্ছু নেই এই অঙ্কগুলোর মধ্যে।
ইফ ম্যাগনিফিকেশন ইজ -1, হোয়াট ইজ দ্য মিরর অফ দ্য অবজেক্ট পজিশন। দেখো -1 যখনই বলেছে ম্যাগনিফিকেশন, তখনই কি হয়ে যাবে আমার এটা কনকেভ মিরর। ঠিক আছে। আচ্ছা, আর কি বলেছে, দর্পণটি হয় বস্তুর অবস্থান কোথায় হয়, তাহলে হচ্ছে হোয়াট ইজ দ্য মিরর অ্যান্ড দ্য অবজেক্ট। দেখো -1 বলে দিয়েছে, মাইনাসের জন্য কি মাইনাস যায়, তাই কনকেভ মিরর। আর ম্যাগনিফিকেশন ওয়ান মানে কি, বস্তুর যা সাইজ, ইমেজেরও বা আমার প্রতিবিম্বের সাইজও সেম। আর এটি কখন হবে, বস্তুটি যদি আমরা সেন্টার অফ কার্ভেচারে রাখি, তাহলে বস্তুটিকে কোথায় রাখা হয়েছে, অবজেক্ট পজিশন কি হবে, অ্যাট সেন্টার অফ কার্ভেচার, হবে। বুঝতে পেরেছো? তো আজকের ভিডিও এই এতটাই। আজকে আমরা যেগুলো ডিসকাশন করলাম সেগুলোকে তোমরা একবার করে রিভাইজ করে নেবে, তাহলে সহজ হয়ে যাবে, আর কিছু মানে বুঝতে অসুবিধা হবে না। এর পরের ভিডিওতে আমরা কি করব, রিফ্র্যাকশন সম্বন্ধে পুরো কনসেপ্ট দেবো। ঠিক আছে। এছাড়াও কি করব, আমরা লেন্স সম্বন্ধে যে সমস্ত কিছু পড়বো, তারপরে লেন্সে যত কিছু আছে সেই থেকে নিউমেরিক্যাল যে যে ধরনের হয় একদম বেসিক থেকে করাবো, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় বুঝতে। ঠিক আছে, তো চলো আজকের ভিডিও এতটাই। থ্যাংক ইউ।